নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের নিধিরামের ইচ্ছাপূরণ। কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে 16 আনা সন্তুষ্ট বোধ করে না। কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতুমি ভাব প্রায় সবার মধ্যেই থাকে। রাম ভাবে তার শরীরে আরও মাংস হলো না কেন, হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে। শ্যাম ভাবে আমার কেন গলায় সুর নেই। পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে। যদু বলে, আহা, যদি খেলোয়াড় হতে পারতাম। গাভাস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই করে নিল। মধু বলে, যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম। যশ আর অর্থ দুইয়েরই কোনো অভাব হতো না। তেমনি নিধিরাম মিত্রের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে। শুধু অপূর্ণ বাসনা নয়, ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি। এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে। আম, জাম, লিচু, আঙুর, আপেল, এসব ফলের কত সুনাম। লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে। নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই। বিধাতা তাকে এমন বেয়ারাভাবে সৃষ্টি করল কেন? তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয়। দেখতে সে খারাপ নয়, কিন্তু মাথায় খাটো। 1973-এ সে একবার নিজের হাইট মেপেছিল, 5 ফুট 6.5 ইঞ্চি। তার আপিসের লোকনাথ গুই 6 ফুট লম্বা। নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায়। যদি আরেকটু লম্বা হওয়া যেত। তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে। মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টর্স কোম্পানিতে আজ 14 বছর ধরে চাকরি তার। তার কর্তা তার উপর খুশিই আছেন। মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর 2টি ছেলে মেয়ে নিয়ে তার দিব্যি চলে যায়। কিন্তু আসল কথাটা হচ্ছে কি, চাকরি ব্যাপারটাই নিধিরামের পছন্দ নয়। কত লোক আছে যারা স্রেফ লিখে পয়সা করে, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। তাতে তাদের খাটতে হয় ঠিকই, কিন্তু চাকুরিজীবীদের মতো 10টা 5টা ডেস্কের উপর ঘাড় গুজে বসে থাকতে হয় না। আর শিল্পী, সাহিত্যিক, গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয়, আপিসে চাকরি করে তা হয় না। পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না। এটা তার একটা বড় আফসোসের কারণ। তার এক বন্ধু আছে, মনতোষ বাগচি। সে থাকে পাইকপাড়ায়। অভিনয়ে সে রীতিমতো দক্ষ। সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে। হিরোর পার্টিই করে বেশিরভাগ। নিধিরাম মনতোষকে একবার বলল, ভাই, আমাকে অ্যাক্টিংয়ে একটু তালিম দিয়ে দে না। আমার বড় শখ। অন্তত ক্লাব টাবেও যদি 2-1টা পার্ট করতে পারি তাহলে তো 5 জনে আমাকে চেনে। মনতোষ বলেছে, সকলের মধ্যে সব গুণ থাকে না। অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর? তোকে পিছনের সারি থেকে তোর কথা শুনতেই পাবে না। এমন আওয়াজ দেবে যে অভিনয়ে 12টা বেজে যাবে। এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল। ভদ্রলোক সমুদ্র তটে দাঁড়িয়ে আছেন। তাকে ঘিরে জনা 20 মেয়ে পুরুষ ভক্তের দল। সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না। বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই। নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপর পড়ল।
কি বাবা? নিধিরাম বলে উঠলেন, বাবাজি, যা নয় তাই হবার শখ হয়েছে? নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তাজ্জব বনে গেছে। খাঁটি সিদ্ধ পুরুষ না হলে এ ক্ষমতা হয় না। সে আমতা আমতা করে বলল, আগে কই না তো। না আবার কি? বলে উঠলেন বাবাজি, স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহে এর ভাব রয়েছে। একটা হচ্ছে তোর বাস, আরেকটা হচ্ছে বাসনা। বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে, তার কি হবে? কি হবে তা আপনি বলে দিন না বাবাজি। কাতর কণ্ঠে বলল নিধিরাম, আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো। হবে হবে বললেন বাবাজি, মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এখনই নয়, সময় লাগবে। একবারে মূল উপড়ে ফেলতে হবে তো, তারপর আবার নতুন করে শেকড় গজাবে, আর সে শেকড় নতুন জমিতে ভুঁইয়ের নিচে প্রবেশ করবে। চারটিখানি কথা নয়, তবে ওই যে বললাম তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করল। বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে। নিধিরাম একটা কিনে খেয়ে দেখল, দিব্যি স্বাদ। ৩৯ বছর বয়সও তাহলে মানুষের রুচি পাল্টায়। এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কি না সেটা নিধিরামের খেয়ালই হয়নি, তবে এ দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত। সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসল না। কদিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে। পুরীর বাবাজির কথা মনে পড়ছে, ফলে তার কাজে ব্যাঘাত হচ্ছে। তার পাশের টেবিলের ফণিবাবু টিফিন টাইমে একটা সিগারেট ধরিয়ে বললেন, আজ মিত্তির মশাইকে অন্যমনস্ক দেখছি কেন? কিসের এত চিন্তা? কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক, আর সেই ধোঁয়া নিমেষের মধ্যে নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল। অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায়, ধোঁয়ায় যে সে সম্পূর্ণ অভ্যস্ত। আজ হঠাৎ কেন এমন হলো? তার নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে। খেয়াল হলো যে 11টার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি। এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম। এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল। এই নিয়ে সে ফণিবাবুকে কিছু বলল না। এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে থাকল। সে লুঙ্গি ছেড়ে ধুতি, আমিষ ছেড়ে নিরামিষ, অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল। মাথায় টেরি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলো। তার গোঁফ ছিল না, এখন একটি সরু গোঁফ গজালো। মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অবধি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রংমহলে। হিরোর পার্টি ছিল বন্ধু মনতোষ বাগচি। নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা। দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে। দর্শকও বারবার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে। নিধিরামের আবার নতুন করে ইচ্ছে জাগলো অভিনেতা হবার। নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয় প্রশংসকেরও এলো মুক্ত কণ্ঠে, আর নিজের আফসোসটা জানিয়ে এলো। মনতোষ তাকে পিঠ চাপড়ে বলে দিল, সুখে থাকতে ভূত কি লয়, তাই না? থিয়েটার কি, আজ আছি কাল নেই। তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা। নিধিরাম ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল। স্ত্রী মনোরমা জিজ্ঞাসা করল, এসব কি হবে? পড়ব।
ছোট করে জবাব দিল নিধিরাম। স্ত্রী বললেন, 7 জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমায়, এখন দেখবে, বলল নিধিরাম। স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করেছে মনোরমা, কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি। আজ তাকে জিজ্ঞেস করতেই হলো, তোমার কি হয়েছে বলো তো? স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা, কারণ সে সময় সে ছিল বাঁশবেড়ে। অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে, তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না। নিধিরামও ঘটনাটি গিন্নির কাছে প্রকাশ করেননি। তবে হাত চেপে রাখলেই বা কি, এত পরিবর্তন হয়েছে নিধিরামের এ কমাসে, সেটা তার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারল না। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল। একটাতে হিরোর পার্টের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরমার চোখ কপালে উঠে গেল। স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেননি। 39 বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না, বছর 25 থেকেই বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল, এবার হলো 5 ফুট 9 ইঞ্চি। এই তাজ্জব ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না, তবে গিন্নিকে বলতেই হলো। আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচাও হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক, আর নিধিরামের পক্ষে এতেই আনন্দের যে খরচাটা সে গ্রাহ্যই করল না। তার শুধু যে হাইট বেড়েছে তা তো নয়, গায়ের রঙও বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। তার শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি। একদিন নিধিরাম আপিস থেকে ফিরে শোবার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপারে স্থির করে ফেলল। শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার। সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পার্ট করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে। সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার। যেমন কথা তেমন কাজ। ম্যানেজার ত্রিনাথ সাহার কাছে সোজা দেখা করল নিধিরাম। অভিজ্ঞতা কি? জিজ্ঞাসা করলেন ম্যানেজার মশাই। একেবারেই নেই, অকপটে স্বীকার করে নিল নিধিরাম। তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি। আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পার্টটা করেছিল সেটা আমার মুখস্থ আছে বটে। প্রিয়নাথ বাবু এবার অখিলবাবু এই বলে একটা হাঁক দিলেন। একটি টাকমাথা পৌর ভদ্রলোক পর্দা ফাঁক করে ঢুকলেন। আমায় ডাকছিলেন? বললেন প্রিয়নাথ বাবু। একে একবার বাজিয়ে দেখুন তো। ইনি বলছেন মলয়ের পার্টটা নাকি এর মুখস্থ। দেখুন তো একে দিয়ে কাজ চলে কি না। বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না। মিনিট 15-র মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয়ই, বরং অনেক ব্যাপারে তার চেয়ে বেশি দক্ষ। 1 জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল। মাইনে শুরুতে 2500, তবে কাজ ভালো হলে, লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে। মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতেই পারেনি। নিধিরাম দার্শনিক ভাব করে সহকর্মীদের বলল, মানুষের জীবনে পরিবর্তন আসবেই। চিরকাল জীবনটা যে একই পথে চলবে না সেটা ভাবাই ভুল। তবে নাটকে যোগ দিয়েও পুরনো
আপিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম। এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল তার জায়গায় নতুন এক লোক এসেছে। খবরটা দিলেন ফণিবাবু। বললেন, যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো। ইনি আগে থিয়েটার করতেন। নিধিরামের কৌতূহল হলো, কী নাম বলুন তো? মনতোষ বাগচি। বললেন, পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে। ভদ্রলোকের থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে। বললেন, চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।